এবার ভয়ানক বিপদের মুখে আওয়ামী লীগ। এবার ভারত থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। অন্যদিকে যে কোনো সময় নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন। হঠাৎ নতুন বার্তা দিল ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফিরতে পারবে না, এটা তো আমরা রেগুলারই বলতেছি, কিন্তু আমাদের কথা তো আপনারা বিশ্বাস করেন না। আপনারা তাকিয়ে থাকেন ইন্ডিয়ার দিকে। এখন ইন্ডিয়া কি বলে? ইন্ডিয়া তো সেম কথা বলতেছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফিরতে পারবে না। এই কথাটা কে বলেছে? এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে হাহা রিয়াক্ট দিয়েছে তিনজন ছাত্রদল কর্মী। এই অপরাধে আরো তিনজন ছাত্রলীগ কর্মী মিলে ওই তিনজন ছাত্রদল কর্মীকে শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার রাজনীতি এখানেই শেষ, এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যমে এবং জাতিসংঘ থেকে এমন তথ্যও জানিয়েছে। ডক্টর ইউনূস কেমন চাল খাটিয়েছে এবং কি করেছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাতে শেখ হাসিনা রাজনীতি করতে পারবে না। সেই সাথে শেখ হাসিনা অনেক কোটি টাকা মেরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং তার দুটি বড় প্রকল্প নিয়ে কিন্তু আলোচনা করেছে জাহিরটা কি, সেই বিষয়টিও দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফিরতে পারবে না, এটা তো আমরা রেগুলারই বলতেছি, কিন্তু আমাদের কথা তো আপনারা বিশ্বাস করেন না। আপনারা তাকিয়ে থাকেন ইন্ডিয়ার দিকে। এখন ইন্ডিয়া কি বলে? ইন্ডিয়া তো সেম কথা বলতেছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরতে পারবে না। এই কথাটা কে বলেছে? ঢাকার সাবেক ইন্ডিয়ান হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। ইনি কিন্তু হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। ইনি বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, ওইখানে তিনি বলছেন রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। আওয়ামী লীগ এবং হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসাটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফেরা টোটালি ইম্পসিবল, সম্ভব না। কারণ বাংলাদেশে তিনি এই কথাগুলো বলছেন, আমরাও বলতেছি যে হাসিনা বাংলাদেশের যে ম্যাসাকার ঘটায় গেছে, ক্ষমা চাক আর যাই করুক, বাংলাদেশের মানুষের কাছে হাসিনার অবস্থান তৈরি হইতে, আওয়ামী লীগের অবস্থান তৈরি হইতে মিনিমাম 10 বছর লাগবে। এখন এই 10 বছর তিনি কিন্তু সেম কথাটাই বলছে। 10 বছর পরে শেখ হাসিনার বয়স হবে 78 বছর। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ভিতর 10 বছর পরে ফিরে আসলো। যে আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলোর মামলা আছে, এইগুলাতে আরো 1 যুগ লেগে যাবে, 1 দশক লেগে যাবে, এটা বলছে। মানে আরো 10 বছর, তাহলে 20 বছর। এখন এই 20 বছরে মানে 100 বছর বয়সী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল কি ধরতে পারবে? এখন অনেকেই বলতেছেন তার মেয়ে অনেক বড় খেলোয়াড়। না, তার মেয়েকে তারা মনে করতেছে না আওয়ামী লীগের ভবিষ্যৎ, তার ছেলেকেও মনে করতেছে না। কারণ শেখ হাসিনা নিজেই তার বিকল্প কাউকে তৈরি করতে দেয় নাই আওয়ামী লীগে, কখনোই করতে দেয় না। তার বিকল্প কেউ আছে আওয়ামী লীগে? নাই। কাউকে কল্পনা করে? নাই। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ডাকে ঢাকাতে লক্ষ লক্ষ লোক বিএনপির আসছে। ওবায়দুল কাদেরকে ডাক দিতে বলেন তো, আসবে না। পতনের 3 দিন আগেও তো ওবায়দুল কাদেরকে অপমানই করছে তার নেতাকর্মীরাই, দেখেন নাই? তো পার্টি অফিস থেকে অপমান করে বের করে দিছে, প্রোগ্রাম শেষ করার আগেই বের হয়ে চলে গেছে ওবায়দুল কাদের। আর সেই ওবায়দুল কাদের ডাকে ঢাকাতে লোক আসবে? কার ডাকে লোক আসবে? শেখ সেলিমের ডাকে লোক আসবে? জীবনেও না। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কেন বাংলাদেশের রাজনীতিতে 10 বছরও ব্যাক করতে পারবে না আর সম্ভবই না? সেটা হচ্ছে, আমি আপনাকে বলি, প্রতিটা আসনের যে এমপি ছিলেন, রানিং যে আওয়ামী লীগের অভিভাবক ছিলেন, সে কোথায়? সে তো বিদেশে। এখন সে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশে ফিরবে মনে হয়? সাপোজ ধরেন বিএনপি ক্ষমতায়, 1 বছর পরের নির্বাচন, এই মুহূর্তে কি সে দেশে ফিরবে? দেশে ফিরলেই তাকে জেলে যাইতে হবে। তারা তাকিয়ে থাকবে কবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এখন আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিবে কে? আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিবে কে আপনি বলেন? আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেওয়ার মতো কেউ নাই। এই যে পুতুলের কথা বলতেছে, পুতুলকে নিয়েছিল আজ থেকে মাত্র 6 মাস আগে। পুতুলকে নিয়েছিল কোথায়? ইন্ডিয়াতে। ওই যে WHO একটা মহাপরিচালক করে নিয়েছিল এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ার। তো মাত্র 6 মাসের ট্রেনিং চলতেছে পুতুলের উপর। পুতুলকেও ফিট করতে তাদের পরিকল্পনা ছিল, শেখ হাসিনার কখন কি হয়ে যায় বলা যায় না। পুতুলকে তৈরি করে শেখ হাসিনার বিপরীতে। এখন পুতুল তো ট্রেনিংয়ে আছে। এখন সে ট্রেনিং শেষ করে কি রাজনীতি নেতৃত্ব দিতে আসবে? তাহলে তো ফেল করবে। কারণ শেখ হাসিনা, তারপরে শেখ হাসিনার বোনকে 7 বছর ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠাইছিল। এখন পুতুলকে 7 বছর ট্রেনিং দিলে বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা হবে কি? আওয়ামী লীগের যদি বাংলাদেশে কেউ না থাকে, কি অবস্থা হবে? তো তারা যে কথাগুলো বলে, এই যে কথাটা বলছে আপনার পিনাক রঞ্জন চক্রবর্তী, সে তো বিএনপির কেউ না, সে কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ, হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। খোঁজ নিয়ে দেখবেন। সেই কথাটা বলছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ব্যাক করা টোটালি ইম্পসিবল। এটা আমরাও বিশ্বাস করি। বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ব্যাক করতে পারবে না। হাসিনা ব্যাক করতে পারতো যদি হাসিনার বয়সটা আরো 10 থেকে 15 বছর কম হইতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে হাহা রিয়াক্ট দিয়েছে
তিনজন ছাত্রদল কর্মী। এই অপরাধে আরো তিনজন ছাত্রলীগ কর্মী মিলে ওই তিনজন ছাত্রদল কর্মীকে বেধড়ক পিটিয়েছে। এই ঘটনা ঘটেছে পিরোজপুরে। অবাক লাগছে না? মানে বর্তমানের এই সময়টাতে, যে সময় আওয়ামী লীগ সবচেয়ে বেশি পরিমাণে বেকায়দায় রয়েছে, অনেক জায়গায় প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছে, সেখানে উল্টো ঘটনা ঘটেছে পিরোজপুরে। সেখানে ছাত্রদল কর্মীরা উল্টো ছাত্রলীগ কর্মীদের হাতে মার খেয়েছে, যেখানে ছাত্রলীগ রাষ্ট্রীয়ভাবে এখন একটি নিষিদ্ধ সংগঠন। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অস্বাভাবিক পতন ঘটেছে এবং লজ্জাজনক বিদায় ঘটেছে, সেই আওয়ামী লীগের ভূমিধ্বস পতনের পরে তাদের দলের কোনো কর্মী, যার এই মুহূর্তে সবচেয়ে বেকায়দায় রয়েছে, তারা প্রতিপক্ষের উপর হামলা করতে পারে, এটা হয়তোবা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। যেটা হয়তোবা 3.5 মাস আগে, 4 মাস আগে এমন ঘটনা আমরা অনেক পেয়েছি। প্রধানমন্ত্রীর ছবি অবমাননার দায়ে মামলা, জেল, জরিমানা, জাতির পিতার ছবি অবমাননার দায়ে মামলা, জেল, জরিমানা, এগুলো আমরা অনেক পেয়েছি। প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে মামলা, জেল, জরিমানা। আমি শেখ হাসিনাকে বোঝাচ্ছি। এর আগে যেটা ঘটেছে 3-4 মাস আগেও। কিন্তু বর্তমানের পরিবর্তিত এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কোনো কর্মী, আওয়ামী লীগ নয়, ছাত্রলীগের কোনো কর্মী, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ নয়, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, কোনো কর্মী ছাত্রদলের কোনো কর্মীদের উপরে হামলা করতে পারে, এটা হয়তোবা আমার মতো আপনাদেরও ধারণার বাইরে ছিল। তবে এই ঘটনা ঘটেছে। এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে গণমাধ্যম কালবেলা। খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, পড়তে চাই, পুরোটা জানাতে চাই আপনাদেরকে, এবং এরপরে আমি আমার পর্যবেক্ষণটা জানাতে চাই। শিরোনামটা করা হয়েছে এরকম ভাবে: শেখ হাসিনার ছবিতে হা হা রিয়া, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটালো ছাত্রলীগ। পড়ছি খবরটা। পিরোজপুরের নেসারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হা হা রিয়াক্ট দেওয়ার ঘটনায় ছাত্রদলের 3 কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের 3 কর্মীর বিরুদ্ধে। রোববার সকালে জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা ছাত্রদল কর্মী, তারা হলেন মোহাম্মদ হাসান, সিয়াম এবং রিয়ান। অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলা জুলুহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ, মুজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজো। অভিযুক্তরা সবাই সমুদয় কাছি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী। হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেছেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের ছেলে রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন। সেই ছবিতে আমরা হা হা রিয়াক্ট দিয়েছিলাম। এই কারণে রোববার সকালে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজু সহ 10 থেকে 12 জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের উপরে হামলা চালায়। অপর আহত ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান বলেন, রিয়াদ তার বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় রিয়াদের চাচা সোহাগ আমাদেরকে চেপে ধরে রাখে আর রিয়াদ আমাদেরকে পিটাতে থাকে। অভিযোগের বিষয়ে জানার জন্য ওই ছাত্রলীগ 3 কর্মীকে ফোন করা হয় গণমাধ্যম কালবেলা থেকে, কিন্তু তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায় বলে তাদের কোনো বক্তব্য গণমাধ্যম কালবেলা নিতে পারেনি। কিন্তু বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন এই ঘটনায় বলেছেন, ওই ইউনিয়নে তিনি, আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্র দলের ভাইদের উপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে বেরিয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি আবার আওয়ামী লীগের, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, তিনি বলেছেন, রোববার সকালে দুদল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছে। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। ছাত্রদলের ছেলেরা তাতে হাহা রিয়াক্ট দেওয়া নিয়ে ঘটনা ঘটেছে। মানে আমরা স্বাভাবিকভাবে কতটা অসহিষ্ণু হয়ে পড়েছে যে সামান্য ফেসবুকে হাহা রিয়াক্ট দেওয়ার কারণে মারামারিতে লিপ্ত হচ্ছে। এই যে 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থান, বিপ্লব, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন ভাবে সবকিছু শুরু করার জন্য আসলে এই স্বাধীনতাটুকু, নতুন বাংলাদেশ, এই নামটুকু, বাংলাদেশ নামের সঙ্গে নতুন শব্দটা যুক্ত হয়েছে এই কারণেই যে আমরা নতুন ভাবে শুরু করব। সেই নতুন ভাবনাটা কি? সকল ধরনের হিংসা, বিভক্তি সবকিছু বাদ দিয়ে সবাই আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশে পথ চলা শুরু করব। তেমনটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার আগে গণমাধ্যমে কথা বলেছিলেন এয়ারপোর্টে এসে, সেখানে তিনি অনেকটা এরকম ধারণা দিয়েছিলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা সবাই এক। এবং তার এই কথা শুনে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি নিজেও খুব আনন্দিত হয়েছিলাম। আনন্দিত এটার চাইতে বলা যায় আশাবাদী হয়েছিলাম যে এত বছর ধরে স্বাধীনতার পর থেকে এত বিভক্তির রাজনীতি, ছোট করা কাউকে, বড় করা কাউকে, কাউকে অনেক ছোট করে ফেলা, ইতিহাস থেকে নাই করে দেওয়া, এসব নিয়ে
এক দল আরেক দলের সঙ্গে এই যে কাদা ছড়াছড়ি, তাদের সমর্থকদের মধ্যে এই যে কাদা ছড়াছড়ি, বারংবার আমাদের এরকম রক্তাক্ত ক্ষমতা বদলের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই সবকিছু বন্ধ হতো যদি আমরা বিভক্তির ইতি টানতে পারতাম। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগকে আমরা বেকায়দায় দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের বিদায় ছাড়া বাংলাদেশে আশা জাগানিয়া কোনো কিছু কি দেখতে পাচ্ছেন? সে একই রকম। আমরা যেরকম দেখেছিলাম যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, বাজার নিয়ন্ত্রণ করত, চাঁদাবাজি করত, হাসিনার পতনের সঙ্গে সঙ্গে সেই মানুষগুলো অদৃশ্য হয়ে গেছে। সে অদৃশ্য জায়গায় নতুন করে অন্য একটি দলের মানুষজন এসে ভাগ বসিয়েছে। হাসিনার পতনের পর দিন সকালবেলা বাজারে সবজি কিনতে গিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন যে সবজির দাম কমে গেছে, অর্ধেকে নেমে এসেছে, বিপ্লব সফল। 2-3 দিনের মধ্যেই দাম হাসিনার আমলের চাইতেও বাড়তে শুরু করলো। কেন? তাহলে এই যে এত ফ্যাসিস্ট বলছি আমরা, ফ্যাসিবাদী শক্তি বলছি, স্বৈরাচার বলছি, তাকে বিদায় করে যদি আমাদের জীবন মানে উন্নতি না ঘটে, সিন্ডিকেট যদি ভাঙা না যায়, তাহলে এত জীবন দানের অর্থ কি? এত জীবন দান তো তাহলে বিফলে যাওয়ার মতো ঘটনা, যেটা নিশ্চিতভাবেই খুব হতাশাজনক। এই যে আওয়ামী লীগ বিদায় হয়ে যাওয়ার পরে তাদের নেতাকর্মীদের উপরে তো প্রচুর হামলা মামলা হয়েছে, প্রকাশ্য দিবালোকে জবাই করে খুনের ঘটনা ঘটেছে। এক দলের সঙ্গে এই যে হানাহানি, এই যে মারামারি, এই সংস্কৃতিগুলো তো আমরা অতীতেও দেখেছি অনেক। একই রকম সংস্কৃতি যদি এখনো চলতে থাকে, বিভক্তিতে যদি এখনই লাগাম টানা না যায়, তাহলে যতই রাষ্ট্র সংস্কার করা হোক না কেন, যতই নতুন বাংলাদেশ বলা হোক না কেন, যতই গণ অভ্যুত্থান বা বিপ্লব বলা হোক না কেন, এই সবকিছুই মাঠে মারা যাবে যদি না এক হওয়া না যায়। কারণ দিন শেষে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রায় পছন্দ করেন 30% উপরে মানুষ, বিএনপিকেও 30% উপরে মানুষ পছন্দ করেন। এই যে প্রতিপক্ষ এক দল আরেক দলকে বিনাশ করার এই যে একটা খেলা চলছে স্বাধীনতার পর থেকে, এটা কবে বন্ধ হবে? কবে আমরা মানুষ হয়ে উঠব? শুধুমাত্র আওয়ামী লীগ না হয়ে, শুধুমাত্র বিএনপি না হয়ে। যদি আমরা এটা হতে না পারি, তাহলে এই বিপ্লবও ব্যর্থ বলা যায়। শুধুমাত্র এই বিপ্লবের সাফল্য এটাই থাকবে, শেখ হাসিনার বিদায়। এটা ছাড়া এই বিপ্লবের আর কোনো অর্থ থাকবে না। কিন্তু এই বিপ্লবটাকে আমরা দেখেছিলাম হয়তোবা আরো অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে, যেটা গুণগত মানে বাংলাদেশের রাজনীতির অনেক বড় একটা পরিবর্তন ঘটাবে। না হলে শুধু সংস্কারগুলো কাগজে কলমেই থেকে যাবে, মনোজগতে কোনো পরিবর্তন আসবে না। বিভক্তির রাজনীতি যদি এখনই বন্ধ করা না হয়, প্রতিশোধের নেশা যদি এখনো বন্ধ করা না হয়, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি বিরোধী দলের উপরে নির্বিচারে দমন পীড়ন চালায়, সেই বিরোধী দল যখন আবার ক্ষমতায় আসবে তখন এদের উপরে একই রকম ভাবে চালাবে। একটা লাইন আছে না কবিতার, কান্ডারি বলো মরিছে মানুষ, সন্তান মোর মার। ছাত্রলীগ মরুক, ছাত্রদল মরুক, ছাত্র শিবির মরুক, বাংলা মায়ের সন্তানই তো মারা যাবে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে। কোথা থেকে দেখলেন খবরটি সেটি জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ দেখার জন্য, শেয়ার করে দিবেন নিশ্চয়ই। ধন্যবাদ। আল্লাহ। বাংলাদেশে উন্নয়নের নামে কি হয়েছে আমরা অনেক আলোচনা করেছি, এই অঙ্কগুলো শত শত বা হাজার হাজার কোটি টাকার। কিন্তু সম্প্রতি দুটো প্রকল্প নিয়ে একটু কথা বলা দরকার, বা বলতে চাই যেখানে একজন সম্রাজ্ঞী তার জন্য কি করেছেন সেটা দেখবো আমরা। টাকার অঙ্কে অনেক বড় তা না, কারণ বাংলাদেশে বলেছি তো সাধারণ বিষয় এখন শত শত বা হাজার হাজার কোটির অঙ্কে হিসাব হয়, কিন্তু বেশ কয়েক কোটি টাকার হিসাব এই 1-2-3টে জায়গায় যদি দেখি তাহলে বুঝবো দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিলেন মধ্যযুগীয় সম্রাজ্ঞী শেখ হাসিনা। মানে ওই কালেও সম্ভবত এমন হতো না। প্রথম আলোর একটা নিউজের হেডলাইন, কর্ণফুলী টানেলের 7 তারকা অতিথিশালা খালি পড়ে আছে। মানে কর্ণফুলী টানেল নিয়ে অনেক রিপোর্ট আমরা দেখেছি, আমি আসবো সেই জায়গায়। এখানে বলা হচ্ছে যে একটা 7 তারকা অতিথিশালা তৈরি হয়েছে, সেখানে যে জায়গাটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কি কি আছে। 72 একর জায়গা জুড়ে এটা তৈরি করা হয়েছে। এখানে এরিয়া জুড়ে বাংলো ও রেস্ট হাউস ছাড়া রয়েছে একটি রেপ্লিকা সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন এবং চট্টগ্রামের ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন নিয়ে একটি জাদুঘর। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে 1182 টনের। আচ্ছা, এখানে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে একটা
5,000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো আছে। আমি এই জায়গাটায় আসতে চেয়েছিলাম। এতে রয়েছে 6টি কক্ষ, সামনে সুইমিং পুল। সেতু বিভাগ সূত্র বলছে এই অতিথিশালা নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পালিয়ে যাওয়া, আমাদের এটা যোগ করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের কথা মাথায় রেখে তিনি সেখানে গেলে থাকবেন এমন চিন্তা ছিল প্রকল্প কর্মকর্তাদের। তার মানে আমরা খেয়াল করি কতগুলো ছোট ছোট তুলনামূলকভাবে যেগুলো ছোট ছোট থাকার জায়গা আছে, তার সাথে শেখ হাসিনার জন্য 5,000 বর্গফুট আয়তনের একটা বাংলো তৈরি করা হয়েছিল। তিনি যদি যান সেখানে তিনি থাকবেন, এটা মাথায় রেখে। উনি কয়বার যাবেন, কি যাবেন। জরুরি কথাটা হচ্ছে এই প্রকল্পটা কীরকম আছে সেটা আমাদের একটু মাথায় রাখা দরকার। সেটা হলো এই প্রকল্পটা আমরা যখন শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন নিয়ে আলোচনা করতাম, এই টানেল নিয়ে কথা বলতাম। এই টানেলটা অহেতুক করা হয়েছে এবং এটার খরচ কোনোদিন উঠবে না, এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ। এমনকি আওয়ামী লীগ করা অর্থনীতিবিদরাও বলতেন। সম্প্রতি আমরা দেখছি এটার কি পরিমাণ লস, আমি একটু পড়ি। এতে মাসে টোল আদায় হচ্ছে 2.5 কোটি টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণে নিযুক্ত ঠিকাদারের পেছনে মাসে ব্যয় হচ্ছে 11 কোটি টাকা। গড় ঘাটতি প্রতি মাসে 9 কোটি টাকা। 8,446 কোটি টাকা ব্যয় এটা প্রথম করার কথা ছিল, কিন্তু পরে এটা 10,689 কোটি টাকা হয়েছে। আমরা একটু খেয়াল করি, রক্ষণাবেক্ষণের ব্যয় উঠছে না, তাতে 9 কোটি টাকা ঘাটতি থাকছে। 11 কোটি টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় করছি, আয় করছি 2 কোটি টাকার একটু বেশি, 9 কোটি টাকার গ্যাপ থাকছে, রক্ষণাবেক্ষণের ব্যয় উঠছে না। কিন্তু এই যে ইনভেস্টমেন্ট হলো, এই ইনভেস্টমেন্ট উঠে প্রফিট, রক্ষণাবেক্ষণ ব্যয় তো এই টানেলের ইনভেস্টমেন্ট আমরা পার মান্থ কত হবে সেটাও যোগ হবে। তার মানে আমরা বুঝতে পারছি একটা আটারলি লস হবে এমন প্রজেক্ট তৈরি করা হয়েছে। কিন্তু সেখানে তার জন্য উনি একটু থাকবেন, তার জন্য বিলাসবহুল বাংলো তৈরি হয়। যোগ করতে চাই আরেকটা বিষয়, আরেকটা তথ্য। আকবর হোসাইন, আমরা চিনি অনেকে তাকে, বিবিসি বাংলায় কাজ করতেন এবং আকবর হোসেনের একটা অনেক চমৎকার রিপোর্ট আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ভবিষ্যতের বাংলাদেশের জন্য আকবর হোসেন আরেকটা জায়গায় খুব গুরুত্বপূর্ণভাবে আমরা তাকে স্মরণ করব। সেটা হচ্ছে 2018 সালের রাতের ভোটের নির্বাচনের একমাত্র ভিডিও ডকুমেন্ট আছে আকবর হোসেনের একটা রিপোর্টে। বিবিসি বাংলার হয়ে তিনি চট্টগ্রামে ভোট শুরু হওয়ার আগে একটা ব্যালট বাক্সর ভিডিও তিনি করেছিলেন। সেটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সম্প্রতি তিনি ব্রিটেনে বাংলাদেশের প্রেস মিনিস্টার নিযুক্ত হয়েছেন সম্ভবত। আকবর হোসেন একটা এই বাড়িটার ছবি দিয়ে লিখছেন একটু স্যাটায়ার করে, যে বাড়িটা কার ধারণা করতে বলা হচ্ছে। তখন উনি বললেন এটা ভাষাঞ্চরে আমি জানি রোহিঙ্গাদের ওখানে স্থানান্তর করার কথা ছিল। তো ওখানে বলছেন, যিনি তাকে এটা ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি বলছেন এটা কেন বানানো হয়েছে। তাকে যখন জিজ্ঞেস করেন তিনি উত্তর দিলেন এটা ভিভিআইপিদের জন্য, প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিব আসলে এখানে রাতে থাকতে পারবেন। তখন উনি অবাক হয়ে বলছেন যে শরণার্থী শিবির দেখতে এসে কেউ রাতে থাকে বলে আপনার জানা আছে? তখন ওনারা বলছেন যদি থাকে ব্যয় কত? আকবর বলছেন তিনি স্পষ্টভাবে মনে করতে পারেন না, তবে অঙ্কটা 8 কোটি টাকার মতো এরকম তিনি মোটামুটি করছেন। তারপর তিনি শেষের অংশটা খুব ফানি। আমি জিজ্ঞেস করলাম অন্য প্রধানমন্ত্রী আসার পর ওনার যদি এসব পছন্দ না হয় তখন কি হবে? তিনি আমাকে মুচকি হেসে বলেছিলেন 2014 সাল পর্যন্ত তো 2041 সাল পর্যন্ত তো ওনারাই থাকবেন। ভাষাঞ্চরে রোহিঙ্গাদেরকে নেওয়া হয়েছে। কখনো শেখ হাসিনা বা জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল তিনি যদি চান এবং যদি থাকতে চান, সেই কারণে 8 কোটি টাকা ব্যয় এই বিলাসবহুল বাংলো তৈরি করা হয়েছে ভাষাঞ্চরের মতো জায়গায়। অঙ্কগুলো খুব বেশি না, 8 কোটি কোনো টাকাই না। শেখ হাসিনার সময় 8,000 কোটি, আমরা এসব অঙ্কে হিসাব করেছি 50,000 কোটি এভাবে। কিন্তু আমরা খেয়াল করছি একটা কি বিভৎস অসভ্য হলে একটা মানুষ তার সময়ে তথাকথিত উন্নয়নের নামে এসব করতে পারে, জনগণের টাকা নিয়ে নয়-ছয় করতে পারে। আমরা অনেকে হয়তো খেয়াল করি না বাংলাদেশের ডেভেলপমেন্টের যে স্বর্ণযুগ ছিল, আমাদের জনসংখ্যার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সময়, নট অনলি দ্যাট, প্রত্যেকটা অর্থনীতিরই একটা ইনভেস্ট করে সেটা ইউটিলাইজেশনের একটা গ্রোয়িং পিরিয়ড থাকে সবগুলো অর্থনীতির। সেই সময়গুলোর, সেই স্বর্ণ সময়ের 15টা বছর শেখ হাসিনা জাস্ট লুটপাট করে শেষ করেছে। এবং এরকম প্রকল্প, এতে লুটপাট যেমন আছে তেমনি নিজেকে সম্রাজ্ঞী মনে করার মতো ব্যাপারও আছে। এই ঘটনাগুলো ওই নারী ঘটিয়ে গেছেন। আমাদের এই ডকুমেন্টগুলো থাকা দরকার এবং আমার মনে হয় এই বিষয়গুলো ওয়েল ডকুমেন্টেড থাকা দরকার, খুব ভালো সোর্স থেকে নিয়ে আমরা তখন ভবিষ্যতের জন্য রেখে যেতে পারবো। জাস্ট একজন সম্রাজ্ঞী চেয়েছিলেন বলে বাংলাদেশে কি হয়েছিল, এবং ভবিষ্যৎ প্রজন্ম এই স্বস্তির নিঃশ্বাস ফেলবে অন্তত 15 বছর পর হলেও তাকে আমরা এই দেশ থেকে খেদিয়ে দিতে পেরেছি। উনি পালিয়েছিলেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।